Hello everyone, my name is Krishnendu Saha. I have cleared SSC CGL 2025 and got Office Superintendent post in Central Board of Direct Taxes. This channel is created to provide weekly CA PDFs and practice questions for the fellow SSC and railway aspirants. Today, today's video is my first of many videos. I want to share the general awareness strategy video for the upcoming SSC and railway exams. Since I am a Bengali, the language of this video will be in Bengali. So let's start the video. তো আমরা একটা এখানে ইন্ট্রোডাকশন দেখতে পাচ্ছি আমার যে আমি সিজিএল 2025 এ ওএস হিসেবে সিলেক্টেড হয়েছি। আমার প্রিভিয়াস স্কোর ছিল এবার এসএসসি সিজিএল 2025 এ 33 আউট অফ 50। দ্যাট মিনস তুমি যদি পার্সেন্টেজ হিসেবে দেখো তাহলে এটা তুমি দেখতে পাবে যে নিয়ার অ্যাবাউট 65%। ঠিক আছে? তো আর মেন্সে 58 আউট অফ 75, তার মানে রাফলি অ্যাপ্রক্স 76 অর 77%, যেটা যে কোনো প্রিলিমস বা মেন্সের ক্ষেত্রে ইটস এ ডিসেন্ট স্কোর। তাহলে সেই জন্যই আমি আর কি এই ভিডিওটা বানানোর কথা ভেবেছি, কারণ অনেকে যারা আমার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স নেয় তারা আমার জিএ স্ট্র্যাটেজি সম্বন্ধে জানতে চেয়েছিল। তো আমরা জিনিসটা দেখি আমরা এখানে কি কি সেট করেছি। টপিক ওয়াইজ প্ল্যান আমরা দেখব, স্মার্ট নোটস মেকিং আমরা দেখব, স্ট্যাটিক এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ্রোচ আমরা দেখব, পিওয়াইকিউ বেস প্র্যাকটিসের ব্যাপারে আমরা জানবো, আর অ্যান্সার রাইটিং ফর মিনস এটা এসএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো হয় যেগুলো ডেসক্রিপটিভ মেথডে, তো কয়েকটা পরীক্ষা হয় আর কি, এসএসসি, ডিএসএসবি, এগুলো তাদের জন্য। তো এটাকে আমরা চাইলে স্কিপ করতে পারি। আমরা চলে আসি নেক্সট স্লাইডে। আচ্ছা, এখানে রয়েছে এসএসসি সিজিএল 2000 জেনারেল অ্যাওয়ারনেস স্ট্র্যাটেজি, complete roadmap for scoring high in general awareness section, focused on prelims and mains preparation and designed for 2026 aspirants as well as 2027 also, যারা একদম বেসিক থেকে স্টার্ট করতে চায় তাদের জন্য। নেক্সট আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং দ্য জিএ সেকশন। আমরা দেখি যে প্রিলিমসে 25টা কোশ্চেন আসে আর মেন্সেও 25টা কোশ্চেন আসে, বাট প্রিতে দেখা যায় যে মার্কস থাকে 50। ঠিক আছে, আর মেন্সে মার্কস থাকে 75। তো এইখানে কি হয়, ফ্রিতে আগে আমরা খুব কম টাইম পেতাম, কারণ হচ্ছে 1 ঘন্টায় আমাদের কোনো সেকশনাল জিনিস থাকতো না, সবকিছু মিক্স করে থাকতো। যে জিএস, ইংলিশ, ম্যাথ আর রিজনিং, চারটেই তোমার 100টা কোশ্চেন 60 মিনিটের মধ্যে তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। আর এখন সেকশনাল হয়ে যাওয়াতে এই যে জিএস এর ভাগটা, কেউ যদি ডিপে জিএস পড়ে থাকে তার ক্ষেত্রে একটু ইজি। মেন্স এ তো আমরা দেখি যে আলাদা করে সেকশনাল থাকে ইংলিশ আর জিএস এর ক্ষেত্রে, তো মেন্স এর ক্ষেত্রে যেমন ছিল তেমন। তো আমরা যদি দেখি যে কোশ্চেন কিরকম থাকে, কোশ্চেন মেনলি 3 রকম থাকে: ফ্যাকচুয়াল, কনসেপচুয়াল আর স্টেটমেন্ট বেসড। ঠিক আছে? জেনারেল সাবজেক্ট কি কি? হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, পলিটি পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, আর সায়েন্স। সায়েন্স মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যাজ ওয়েল অ্যাজ কম্পিউটার। তো মেনলি ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে ডেলি ফিজিক্স বা কেমিস্ট্রি আমরা যে ডেলি লাইফ রিলেটেড যেগুলো প্রবলেমস পাই সেগুলো রিলেটেডই থাকে। বায়োলজি একটু ডিপে থাকে, স্ট্যাটিক জিকে পড়তে হয় তাছাড়া, আর কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, বেসিক সিলেবাস কমপ্লিশন হচ্ছে একদম নিড অফ দি আওয়ার। সব থেকে মেন কাজ হচ্ছে বেসিক সিলেবাস কমপ্লিশন, দেন রিভিশন। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখছি যে ওয়েটেজ কিরকম থাকে। ওয়েটেজ যদি আমরা দেখি, হিস্ট্রিতে অন অ্যান অ্যাভারেজ 3টে কোশ্চেন থাকে, তো কোনো শিফটে 4টে থাকতে পারে বা 5টে থাকতে পারে, আর কোনো শিফটে দুটোও থাকতে পারে। সেম জিওগ্রাফির ক্ষেত্রেও যেটা বললাম, পলিটির ক্ষেত্রেও অন অ্যান অ্যাভারেজ 3টেই আমরা দেখতে পাই, এটাও সেমই বলবো আমরা। ইকোনমিক্স এর ক্ষেত্রেও তাই, যে কোনো কোনো কোশ্চেনে 3টে, 4টে, অথবা কোনো শিফটে একটা বা কোনো শিফটে জিরো কোশ্চেন থাকেই না। সায়েন্সেও এখন সায়েন্সের ওয়েটেজটা আগের তুলনায় একটু কমেছে। ঠিক আছে, গতবারে সিজিএল এর ক্ষেত্রে দেখা গেছে সায়েন্সের ওয়েটেজটা যথেষ্ট কম, অন অ্যান অ্যাভারেজ 2টো কোশ্চেন বা 3টে কোশ্চেন এরকম শিফট ওয়াইজ দেখা গেছে।
কিছু কিছু শিফটে আবার একটা বা জিরো কোশ্চেনও দেখা গেছে। ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স প্রিতে এর ওয়েটেজ থাকে একটু কম। দেখো, 4টে কোশ্চেন আউট অফ 25 মানে 1/6 ওয়েটেজ থাকে ফর সিএ। ঠিক আছে। আচ্ছা, তাই কারেন্ট অ্যাফেয়ার্স সিএ তে খুব একটা বড় রোল প্লে করে না, বাট মেন্স এর ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভালো রোল প্লে করে। এবারের মেন্সও তাই। স্ট্যাটিক জিকেতে আমরা দেখবো, স্ট্যাটিক জিকেতে ইম্পর্টেন্ট জায়গাগুলো যেমন মিউজিক। মিউজিক দু রকম হয়। একটা হচ্ছে আমরা দেখতে পাই যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, আর একটা দেখতে পাই আমরা ফোক মিউজিক, সরি ফোক না, কার্নেটিক মিউজিক। ঠিক আছে। ফোক মিউজিকও থাকে, বাট সেটার ওয়েটেজ একটু কম থাকে। ফেস্টিভ্যালস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই আহ বিভিন্ন স্টেট ওয়াইজ ফেস্টিভ্যাল হয়। ঠিক আছে। যেমন তোমার, আমি যদি বলি যে তামিলনাড়ুতে পোঙ্গল, কেরালাতে ওনাম বা বিশু, মহারাষ্ট্রতে গুড়ি পাড়োয়া, ওয়েস্ট বেঙ্গলে জলপেশ মেলা। ঠিক আছে। বা তোমার আহ আরো যে যে ফেস্টিভ্যাল গুলো হয় এগুলো আমরা দেখতে পাই। তো আর এছাড়া কি হয়, রিলিজিয়ান বেসড ফেস্টিভ্যাল, কিছু ফেস্টিভ্যাল রিলিজিয়ান বেস থেকেও আসে। যেমন হিন্দু হিন্দু রিলিজিয়ানে দুর্গাপূজা বা দিওয়ালি, মুসলিমসদের মহরম থেকে কোশ্চেন আসে, বা ঈদ উল ফিতর বা তাদের মাসগুলো সম্বন্ধে কোশ্চেন আসে। ঠিক আছে। বা জৈনদের চেটি চাঁদ আসে, বুদ্ধিস্টদের মাহাবানাম আসে, খ্রিস্টানদের রিলিজন থেকেও কোশ্চেন আসে। এছাড়া স্পোর্টস থেকে কোশ্চেন আসে। স্পোর্টসে আমরা টার্মিনোলজি, ঠিক আছে, বা যেটাকে আমরা মেজারমেন্টও বলি, যে যে কোনো স্পোর্টস এর ক্ষেত্রে আহ, যে ইকুইপমেন্টস গুলো ইউজ করা হয় তাদের মেজারমেন্টের ক্ষেত্রেও লাগে। বা আমরা স্পোর্টস এর কাপস এন্ড ট্রফিজ রিলেটেডও দেখি আমরা। ঠিক আছে। কাপস বা ট্রফি রিলেটেডও কোশ্চেন আমরা দেখি। ঠিক আছে। তো এছাড়া বুকস এন্ড অথার্স এর কোশ্চেন পাই আমরা। হুম। ইম্পর্টেন্ট ডেজ এর কোশ্চেন পাই আমরা। ডেইলি লাইফ, অর্গানাইজেশন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল দু রকমই আছে। আমরা পরবর্তীকালে সেটা নিয়ে ডিটেলে আলোচনা করবো পরের স্লাইডগুলোতে। চলে আসি নেক্সট স্লাইডে। মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সেটা আমাকে জানতে হবে, যে কোথা থেকে এসএসসি রিপিটেড কোশ্চেন আসে। এগুলিতে আমরা হিস্ট্রির তিনটে ভাগ দেখতে পাই। একটা এনশিয়েন্ট, একটা আমরা দেখতে পাই এনশিয়েন্ট, একটা মিডেভাল, একটা মডার্ন। সেখানে মডার্ন হিস্ট্রি থেকে সব থেকে বেশি কোশ্চেন কিন্তু মডার্ন হিস্ট্রি থেকেই আসে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ভেরি ইম্পর্টেন্ট, ফিজিক্যাল অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। এছাড়া বায়োলজিতে হিউম্যান বডি বায়োলজি, বোটানি বা জুলজি কিছু পার্ট, আর হিউম্যান বডির ক্ষেত্রে অনেক কিছু কোশ্চেন দেখতে পাই আমরা। ইকোনমিক্সে বেসিক ইকোনমিক্সে দেখতে পাই, যেমন আমরা যদি বলি যে মাইক্রো ইকোনমিক্স, পাবলিক ফাইন্যান্স, ন্যাশনাল ইনকাম, প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এসব এগুলো পরে আমরা ডিটেল সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা করব। স্ট্যাটিক দিকেতে আমরা যেগুলো ইম্পর্টেন্ট আগেই বলেছি, আগে স্লাইডে মিউজিক, ডান্স, ফেস্টিভ্যাল, স্পোর্টস। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 8 to 10 months পড়লেই হয়, তার বেশি চাইলেও পড়তে পারো, কিন্তু মনে রাখাটা সমস্যা হয়ে যায়। এখন যদি কেউ এসএসসি যদি এখন 1 ইয়ারের বেশি কারেন্ট অ্যাফেয়ার্স বা 2 ইয়ারের বেশি কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, কেউ পারবে না, সবাই স্কিপ করেই চলে আসবে। যদি রিসেন্ট 6 মান্থস 8 মান্থস এর দেয় তাহলে মনে করে পড়ে আসা যেতে পারে। আর যদি 1 বা 2 ইয়ার্স এর খুব ইম্পর্টেন্ট ইভেন্ট কিছু না দেয়, তাহলে এটা নেক্সট টু ইম্পসিবল মনে রাখা। তাই আমরা 8 to 10 monthsটাকে বেশি ফোকাস করবো। ঠিক আছে। চলে আসি আমরা নেক্সট স্লাইডে। হিস্ট্রি স্ট্র্যাটেজি। হিস্ট্রি স্ট্র্যাটেজি আমরা কি দেখতে পাই, মডার্ন ইন্ডিয়াতে বেশি ফোকাস দরকার। দিল্লি সালতানাত আর মুঘল এম্পায়ার ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। দিল্লি সালতানাত আর মুঘল এম্পায়ার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে আসে। কারণ সালতানাতের আমরা ট্যাক্স গুলো সম্বন্ধে, বা কোন সুলতানের আমলে কি কি হয়েছিল সেটা সম্বন্ধে আমরা দেখতে পাই। মানে সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে। ঠিক আছে। কি কোন প্রথা তৈরি করেছিল। মুঘল এম্পায়ারদের ক্ষেত্রেও তাই। মুঘল এম্পায়ারদের আর্কিটেকচার বা তাদের সময় হওয়া বিভিন্ন সিস্টেমস, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ। যেমন তাছাড়া অ্যাডমিনিস্ট্রেশনে কারা কিরকম কোন দায়িত্বে থাকতো। ঠিক আছে। বা স্টেট, পুরো মুঘল এম্পায়ারকে কটা স্টেটে, কটা প্রভিন্সে ভাগ করা হয়েছিল সেগুলো। আচ্ছা, এনশিয়েন্ট থেকে আমাদের আইবিসিটা খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে। আইবিসি, আইবিসির মধ্যে কোন সাইট থেকে কি কি পাওয়া গেছে,
ঠিক আছে। তাছাড়া আইবিসি তে বাকি সোশ্যাল লাইফ কেমন ছিল, রিলিজিয়াস লাইফ কেমন ছিল সেগুলো দেখতে হবে। বেদিক কালচারে গডসদের সম্বন্ধে বা বেদিক যে কালচারের সোশ্যাল প্রথা, সোশ্যাল কিরকম, সোশ্যালি কিরকম ছিল, বা সেখানে তোমার আহ, যে ট্যাক্সেশন সিস্টেম বা আদার্স যে পলিটিক্যাল অবস্থা সেটা কিরকম ছিল সেগুলো দেখতে হবে। মডার্ন এম্পায়ার ভেরি ইম্পর্টেন্ট, পরপর রাজাদের সম্বন্ধে পড়তে হবে, তাদের অবদান সম্বন্ধে পড়তে হবে, সেম এজ গুপ্তা এম্পায়ার। আইএনসি সেশনস এর মধ্যে কোন সেশনের প্রেসিডেন্সি মানে সভাপতিত্ব কে করেছিল, আহ, কোন সেশনে কি রেজলিউশন পাস করানো হয়, কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট, মানে কোন কোন সেশনে ইম্পর্টেন্ট ইভেন্টস ঘটেছিল সেগুলো পড়তে হবে। গভর্নর জেনারেলসও ভেরি ইম্পর্টেন্ট, কোন গভর্নর জেনারেল কি কি করেছিল, কার সময় কোন অ্যাক্ট পাস করেছিল, কোন অ্যাক্ট রিপিল হয়েছিল, কে কার জন্য বিখ্যাত, এগুলো খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, পলিটিতে, হিস্ট্রিতে ইম্পর্টেন্ট অ্যাক্টস এর মধ্যে তুমি পাবে হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করে, ঠিক আছে, আমরা 1784 এর পিটস অ্যাক্ট পাই। তারপর থেকে আমরা 1813, 1833 যে চার্টার অ্যাক্ট গুলো হয়েছে সেগুলো সম্বন্ধে পড়তে হবে। 1853, ঠিক আছে। তারপর 1858 এর ক্রাউন, যেখানে জবে থেকে এস্টাবলিশ হয়েছিল সেই ক্রাউন অ্যাক্ট আমরা বলি, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858 থেকে যেটা হয়েছিল। এছাড়া তারপর আমরা 1891 এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, তার আগে 1861 এও একটা অ্যাক্ট আছে যদি মনে পড়ছে। তারপর মডেল মিন্টো রিফর্মস আছে, ঠিক আছে, 1909। তারপর 1919 এর ডায়ার্কি এস্টাবলিশ হয়েছিল, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, ঠিক আছে। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে, লাস্টে গিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ঠিক আছে। এখানে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে 1935 সম্ভবত। তারপর 1947-এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। তো এই অবধি অ্যাক্ট গুলো পড়ে রাখা খুব ইম্পর্টেন্ট। মুভমেন্টস গুলো পড়তে হবে। মুভমেন্টস এর মধ্যে সোশিও রিলিজিয়াস মুভমেন্ট আছে, ঠিক আছে, ট্রাইবাল মুভমেন্ট আছে, ল্যান্ড মুভমেন্ট আছে, এগুলো ভালো করে দেখতে হবে, ঠিক আছে। টাইম লাইন বেস ডিভিশন গুলো দিতে হবে ভালো করে। হুম। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা যে চলে আসি যে নেক্সট জিওগ্রাফি স্ট্র্যাটেজি। জিওগ্রাফি স্ট্র্যাটেজিতে আমরা কি পাবো, ঠিক আছে। ফিজিক্যাল জিওগ্রাফি পড়তে হবে, তার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট সোলার সিস্টেম বা জিওমরফোলজি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সোলার সিস্টেম বা জিওমরফোলজি। আবার ল্যান্ডফর্মস, যেমন ল্যান্ডফর্মস দেখবে ওয়াটার ল্যান্ডফর্মস, গ্লেশিয়াল হয়, উইন্ড ল্যান্ডফর্মস হয়, ঠিক আছে, এগুলো ভালো করে দেখতে হবে। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান মাউন্টেন্স, মাউন্টেন পাসেস, রিভার্স, ড্যামস, লেকস, এছাড়া ওয়াটারফল, ঠিক আছে, রিজার্ভার্স, এগুলো রয়েছে। আচ্ছা, ক্লাইমেট অ্যান্ড সয়েল টাইপে ভালো করে পড়তে হবে। ন্যাশনাল পার্কস অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড জিওগ্রাফির বেসিক্সটা পড়তে হবে, যে সেখান থেকে আমরা ওয়ার্ল্ডের যে গ্রাসল্যান্ডস গুলো সম্বন্ধে জানতে পারবো, বা আদার ওয়ার্ল্ডস এর মাউন্টেন্স, ঠিক আছে, বা আহ, আরো যে সমস্ত রিভার ইত্যাদি সম্বন্ধে জানতে পারবো। এছাড়া ম্যাপস ইমপ্রুভমেন্ট রিটেনশন, এটাও দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো গেল। তো নেক্সট হচ্ছে পলিটি স্ট্র্যাটেজি। পলিটি স্ট্র্যাটেজির মধ্যে কি পাবো, পলিটি স্ট্র্যাটেজির মধ্যে দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, ভেরি ইম্পর্টেন্ট। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে সেই যে অ্যাক্ট গুলো বলেছিলাম 1773 থেকে 1947 অব্দি, যে অ্যাক্ট গুলো। মেকিং অফ কনস্টিটিউশনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিভাবে তৈরি হলো, ঠিক আছে। তারপরে সেখান থেকে শুরু করে 1924-এ এম এন রয় প্রথম এর কথা বলেছিল। সেখান থেকে পরপর আমার কি করে কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হলো, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল, পরবর্তীকালে কি হয়েছে সেটা খুব ভালো করে পড়তে হবে। এছাড়া ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35, ডিপিএসপি আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51, আর ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল 51A, এগুলো ভালো করে পড়তে হবে। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, জুডিশিয়ারি, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। পঞ্চায়েত এন্ড মিউনিসিপ্যালিটি, ভেরি ইম্পর্টেন্ট।
এখানে একগুলো পরপর মনে রাখতে হবে, তার জন্য আলাদা ট্রিক আছে। যার থেকে ক্লাস করছো, যদি পারমানেন্স হিসেবে করে থাকো নিশ্চয়ই পারমানেন্সের ট্রিক গুলো বলেছেন, আর্টিকেল 243 থেকে শুরু করে আপ টু যে ট্রিক গুলো আছে জেড জি অব্দি সম্ভবত আছে আর্টিকেল 243 এর। তো সম্ভবত আমার ঠিক একদম এক্সাক্ট মনে পড়ছে না, বাট সম্ভবত জেড জি অব্দি আছে। এছাড়া কনস্টিটিউশনাল আর্টিকেলস যেগুলো ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে, যেমন এমার্জেন্সির আর্টিকেল গুলো 352, 355, 356, 360, 368 বা 370-তে যে ডিফারেন্ট স্টেটস এর জন্য যে যে প্রভিশন গুলো রয়েছে, স্পেশাল প্রভিশনস গুলো, সেগুলো দেখতে হবে। অ্যামেন্ডমেন্টস আপ টু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে 106 অ্যামেন্ডমেন্ট, যেটা নারী বন্ধন অধিনিয়ম বলে, যে আমাদের অ্যামেন্ডমেন্টটা রিসেন্টলি 2024-এ মানে পাস হয়েছে আর কি, অ্যাক্ট হিসেবে। তো সেটা ভালো করে পড়তে হবে। নেক্সট চলে আসলাম ইকোনমিক্সে। ইকোনমিক্সে দেখো বেসিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স। ইকোনমিক্সের যে বেস, সেটা ভালো করে পড়তে হবে। মাইক্রো ইকোনমিক্স কি, ডিমান্ড সাপ্লাই, ঠিক আছে, খুব ভালো করে দেখতে হবে সেই জিনিসগুলো। ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইনফ্লেশন ভালো করে পড়তে হবে। ব্যাংকিং মনিটারি পলিসি ভালো করে দেখতে হবে। রেপো রেট, রিভার্স রেপো, ঠিক আছে, এমএসএফ, ব্যাংক রেট, এগুলো কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, কোয়ান্টিটিভ অ্যাপ্রোচ, এগুলো পড়তে হবে। সারফেসি অ্যাক্ট, বাজেট ইকোনমিক সার্ভে ভেরি ইম্পর্টেন্ট পাবলিক ফাইন্যান্সে। রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, এগুলো সবের সবের মধ্যে পড়ে। প্ল্যানিং অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি আগের বারের ভেরি ইম্পর্টেন্ট টপিক। প্ল্যানিং একদম ফার্স্ট প্ল্যান থেকে শুরু করে 12th প্ল্যান অব্দি প্ল্যানিং কমিশন যতগুলো বানিয়েছে, ঠিক আছে, সবগুলো দেখতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পলিসিও তাই। ট্যাক্সেশন, যে ডিরেক্ট ট্যাক্স কোনগুলো, ইনডিরেক্ট ট্যাক্স কোনগুলো, ঠিক আছে, সেগুলো কোনটা প্রগ্রেসিভ কোনটা রিগ্রেসিভ, এগুলো, ঠিক আছে, এগুলো ভালো করে দেখতে হবে। সেখানে কতগুলো কার্ভ আছে সেটা দেখতে হবে। আর গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। স্কিমস এর মধ্যে আমার যে যেগুলো খুব পুরোনো পুরোনো স্কিম, যেমন 1975 এর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ঠিক আছে, তারপরে 2000-এ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ঠিক আছে, এগুলো ভালো করে দেখতে হবে, যেগুলো খুবই বিখ্যাত স্কিম। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এর সম্বন্ধে পড়তে হবে, সেগুলো জানতে হবে। হ্যাঁ, এগুলো কেন ইকোনমিক্সের স্ট্র্যাটেজি কি কি পড়তে হবে বললাম। সায়েন্সেও বায়োলজি মোস্ট ইম্পর্টেন্ট, সিজিএল এর ক্ষেত্রে বায়োলজিটা বিরাট বড় রোল প্লে করে, ওই জন্য বায়োলজিটা ভালো করে দেখতে হবে। সেখানে ডিজিজ, ভিটামিনস, নিউট্রিশন, এই চ্যাপ্টার গুলো দেখতে হবে। ফিজিক্সে ফর্মুলা, ডেইলি লাইফ অ্যাপ্লিকেশন, যেগুলো আমি আগেই বললাম, দেখতে হবে। কেমিস্ট্রিতেও তাই, পিরিয়ডিক টেবিল, অ্যাসিডস বেস, এর সাথে আমি আরো যোগ করবো নিউক্লিয়ার কেমিস্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যাটমস এর জায়গাগুলো দেখতে হবে। অ্যাটমিক থিওরি যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের, ঠিক আছে, তার সাথে অর্গানিকটা খুব একটা আসে না। হুম। তো এগুলো মোটামুটি করে ভালো করে করলে কভার হয়ে যায়। এনসিআরটি যদি কেউ পড়তে চাও, ক্লাস 6 থেকে 10 পড়লে এনাফ। হুম। সায়েন্সে হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজি। কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিতে পরবর্তীকালে আমি একটা ভিডিও আনবো, যেটা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজি কি করে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা যেহেতু আমি উইকলি সিএ বানাই, তো উইকলি সি কি কি করে পড়তে হবে তার একটা ভিডিও আমি পরবর্তীতে আনবো। আপাতত এখানে আমরা একটু জিস্ট হিসেবে দেখে নিই। আর লাস্ট 8 থেকে 10 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, উইকলি পড়তে হবে। আমি নিজে উইকলি পিডিএফ প্রোভাইড করি, কেউ চাইলে আমার থেকে উইকলি পিডিএফ নিতে পারো। হুম। তার জন্য তোমরা এক্সাম এজ নামে একটা পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে ফলো করতে পারো। ওখানে আমি লাস্ট ডিসেম্বর 2024 থেকে আপ টু এপ্রিল 2020, সরি 24 না, 25 থেকে এপ্রিল 2026, 5 মান্থসের উইকলি সিএ পিডিএফ অ্যাভেলেবেল আছে। এছাড়া আমি টপ 100 সিএ বানিয়েছি ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, বাকি মাসগুলো বানাবো আর আপকামিং ডেজে, ঠিক আছে। উইকলি সিএ পিডিএফ পড়তে পারো, মান্থলিও পড়তে পারো, কিন্তু মান্থলিটা আমি বলবো রিভিশন হিসেবে পড়াটাই বেটার। রিভিশন ভেরি কম্পালসারি, আর কুইজ প্র্যাকটিস করা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমার একটা ডিসকাশন গ্রুপ আছে, সেখানে আমি কুইজ প্র্যাকটিস করাই, চাইলে সেখানে এসেও করতে পারো।
তো ডিসকাশন গ্রুপে, এখান থেকে এই গ্রুপে তুমি ডিসকাশন গ্রুপের লিঙ্ক পত্র পেয়ে যাবে। আমি টাইম বাই টাইম আপলোড করি। তো এই যে গ্রুপটা আছে এক্সাম এজ, এটাকে তুমি টেলিগ্রামে সার্চ করলে, হ্যাঁ, দেখবে এই লোগোটা দেখাবে গ্রুপে আইকনে। তো ওখানে আমি টাইম বাই টাইম এই ডিসকাশন গ্রুপটার লিঙ্কও শেয়ার করি, সেখান থেকে তুমি ডেলি সিএ কুইজেস প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, নেক্সট চলে আসি বেস্ট রিসোর্সেস। বেস্ট রিসোর্সেস কি হতে পারে? পারমারের এসএসসি পেইড ব্যাচ নিতে পারো, এখন বোধহয় পারমার 4.0 চলছে, ঠিক আছে? বা তুমি চাইলে ফ্যাটম্যান বইটা কিনা পড়তে পারো, পারমারের যে জিকে ডেসক্রিপটিভ বুক, হ্যাঁ ফ্যাটম্যান, সেটা থেকেও পড়তে পারো। এছাড়া তুমি পিডাব্লিউ উড়ান প্রিলিমস কুইক কম্প্রিহেন্সিভ রিভিশন সিরিজ নোটস বলে একটা টোটাল 10টা বই আছে। এনশিয়েন্ট হিস্ট্রি 3টে, ঠিক আছে, আমি দিচ্ছি এখানে। হিস্ট্রি 3টে আছে আলাদা করে, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন। জিওগ্রাফি দুটো আছে, ফিজিক্যাল আর ইন্ডিয়ান জিওগ্রাফি। পলিটি আছে আলাদা, ইকো আলাদা, ইকোনমিক্স। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচারের একটা পাবে। এছাড়া তুমি পাবে হচ্ছে ইভিএস এর একটা পাবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা বই পাবে। তাহলে কটা হলো? 3 2 5 6 7 8 9 10, এই 10টা বইয়ের সিরিজটা পাবে, ঠিক আছে? তুমি চাইলে আমাকে মেসেজ করতে পারো, আমি এটা অনলাইন লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। আমাকে কোন নাম্বারে মেসেজ করবে? এই নাম্বারে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি চাইলে, তুমি চাইলে, আমি এটা, এই যে পিডিএফটা, এটা 10টা বুক হয়, এটা আমি তোমাকে লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ সব এক্সামিজ অবশ্যই করতে পারো। অনেকে পড়ে ভালো রিভিউ দিয়েছে, আমার নিজের পড়ে বেনিফিট হয়েছে। আগে আমি পিডিএফটা কম্পাইল করতাম না, বাট আমি যে সোর্স থেকে পড়তাম সেই সোর্স থেকে এই পিডিএফ গুলো বানানো, সেটা পড়ে আমার একটা নয়, দুটো এক্সাম ক্লিয়ার হবে। হ্যাঁ, একটা তো সিজিএল এর রেজাল্ট বেরিয়েই গেছে, এনটিপিসি ডিবি, এনটিপিসি 2024 যেটা গ্র্যাজুয়েট লেভেল, তার ডিবি কলমে পেয়েছি। পরবর্তীকালে হয়তো ফাইনাল রেজাল্টেও নাম আসবে, যখন আর কি ফাইনাল প্যানেল বেরোবে। তো সেটা এই এই সিএ পড়েই আমার এনটিপিসি তে সব থেকে বেশি হেল্প হয়েছে, সিজিএল এর থেকেও বেশি হেল্প হয়েছে এনটিপিসি তে। পিওয়াই কিউ অ্যানালিসিস করতে হবে, পারমারে ফ্রি রিভিশন ব্যাচ তুমি দেখতে পারো রিভিশনের জন্য ইউটিউবে, অথবা লিটিল বয় বুক থেকে রিভিশন করে এমসিকিউ প্র্যাকটিস তুমি করতে পারো। পারমারে ফ্রি রিভিশন বুক থেকে এফআরবি 2.0 বলে একটা ব্যাচ আছে, দেখবে লিখে দিচ্ছি এখানে, ইউটিউবে পারমার এসএসসি চ্যানেলে এফআরবি 2.0 প্লেলিস্টে পেয়ে যাবে, সেখান থেকে রিভিশন করতে পারো। আর এমসিকিউ প্র্যাকটিস করতে পারো লিটিল বয় নামে বই থেকে, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা নেক্সট স্লাইডে, পিআই কিউ ইম্পর্টেন্স। কারণ পিওয়াইকিউটা এসএসসি তে খুবই ইম্পর্টেন্ট, কারণ এসএসসি তে রিপিটেড কোশ্চেন আছে। যেমন ধরো সিএইচএসএল এর কোশ্চেন, সিএইচএসএল প্রি এর কোশ্চেন সিজিএল এ চলে এলো, বা জেই এর কোশ্চেন চলে এলো এমটিএস এ বা সিজিএল এ। আবার এমটিএস এর কোশ্চেন অনেক সময়, এমটিএস এর কিছু হার্ড লেভেল কোশ্চেন থাকে, যেগুলো তোমার সিজিএল বা সিএইচএসএল এ আসতেই পারে। তো পিওয়াইকিউ দেখাটা ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে ট্রেন্ড অ্যানালিসিস করতে হবে। যখন এক্সাম ক্যালেন্ডার বা এক্সাম সিজন শুরু হয় এসএসসি কোনো বছরে, তোমাকে দেখতে হবে কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে। প্রথম যে পরীক্ষাটা হবে, যেমন তোমার এইবারে ফেজ 14 এর এক্সামটা হবে সব থেকে ফার্স্ট পরীক্ষা। তো তোমাকে ফেজ 14 এর যে অ্যান্সার কি বেরোবে, সেটা থেকে দেখতে হবে যে কোন কোন টপিক থেকে কিরকম কিরকম কোশ্চেন আসছে, ঠিক আছে? লাস্ট 3 ইয়ার্স এর পিওয়াইকিউ প্র্যাকটিস তোমার করে যেতে হবে ডিফারেন্ট এসএসসি এক্সামস এর, তাহলে এনাফ। তার মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। আর যদি কোনো কোশ্চেন তোমার টপিক তোমার মনে রাখতে অসুবিধা হয় বা সেই জায়গায় তুমি ভুল করো, সেটা তোমাকে একটা জায়গায় খাতায় হোক বা কোন কাগজ হোক বা যেখানেই হোক সেটাকে নোট করতে হবে, ঠিক আছে? যাতে তুমি মিস্টেক গুলোকে বারবার রিপিট না করো। নেক্সট চলে আসি আমরা স্টাডি প্ল্যান। দিনে তোমাকে দুটো করে টপিক পড়তেই হবে যদি তুমি বেসিক থেকে শুরু করো। দিনে দুটো করে টপিক বলতে ধরো সকালবেলা আমি হিস্ট্রি পড়ছি, আইবিসি, ঠিক আছে, মর্নিং এটা, তাহলে এটা পড়া হয়ে গেল, ভালো করে এটা পড়লাম। ইভিনিং এ কি করব? আইভিসির যে পড়লাম তার এমসিকিউ প্র্যাকটিস করব। কোথা থেকে করব? পিওয়াইকিউ করব, ঠিক আছে? এমসিকিউ কি, পিওয়াইকিউ করব। হুম, আচ্ছা, ইভিনিং আইভিসির পিওয়াইকিউ হয়ে গেল। আমি হয়তো
আইবিসি পড়লাম সকালে, ইভিনিং এ পিআইকিউ হয়ে গেল, ইভিনিং এ পলিটির একটা চ্যাপ্টার পড়লাম, সাপোজ মেকিং অফ কনস্টিটিউশন। ঠিক আছে, এটার পড়লাম ওই দিনকে সন্ধ্যেবেলা। পরের দিন সকালবেলা, নেক্সট ডে মর্নিং এ, এই মেকিং অফ কনস্টিটিউশনে আমি এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, বোঝা গেল? আবার নেক্সট দিনে এটা এমসিকিউ প্র্যাকটিস করা হয়ে গেল। এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এটা এক, এটা দুই। ঠিক আছে, নেক্সট দিন আমি জিওগ্রাফির একটা টপিক নেব, ধরো সোলার সিস্টেম। ঠিক আছে, সেটা রাত্রিবেলা আমি কি করবো, এমসিকিউ প্র্যাকটিস করবো। পিআইকিউ এমসিকিউ। আবার রাত্রি, এটা সকালে পড়া হলো। রাত্রিবেলা আমি ইকোনমিক্স এর একটা চ্যাপ্টার নেব, সাপোজ ন্যাশনাল ইনকাম নিলাম। সেটা কি করব, রাত্রিবেলাটা পড়লাম পুরোটা। হুম এক একটা চ্যাপ্টার পড়তে হার্ডলি 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, বা তার কমও লাগতে পারে, তোমার স্পিডের উপর ডিপেন্ড করে। পরের দিন সকালে তার এমসিকিউ গুলো প্র্যাকটিস করবো। বুঝা গেছে? তো এইভাবে আমরা পড়লে একদিন হিস্ট্রি পলিটি, অন্যদিন জিওগ্রাফি ইকোনমিক্স, বা তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স, যেভাবে কম্বিনেশন করে, তাহলে তোমার মনোটোনাস লাগবে না, জিনিসগুলো পড়াও হবে একসাথে, সবগুলো পড়া হবে, প্লাস মনোটোনাসও লাগবে না। বাট বেশি পড়তে যাবেন, একদিনে দুটো করে টপিক এনাফ। একদিন প্রথম দিন দুটো, সেকেন্ড দিন অন্য দুটো, দুটো করে টপিক, দুটো করে সাবজেক্ট। পিওকে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি আগেই বললাম, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পরে 4 আওয়ার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে উইকে। ঠিক আছে, ধরো এটাও ডিটেলে আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও আনবো, ওখানে আমি এটা আলোচনা করে দেবো, কদিনের মধ্যে সেই ভিডিও আসবে। 2 উইকস রিভিশন, 2 আওয়ার্স রিভিশন ইন উইকেন্ড ফর সিএ, ওটা ওখানে লেখা থাকবে যখন সিএ ভিডিও আনবো আমি। আর উইকলি মক টেস্ট অ্যানালিসিস করতে হবে, এটা অবশ্যই দরকার মক টেস্ট অ্যানালিসিসটা। নেক্সট আমরা চলে আসি রিভিশন স্ট্র্যাটেজি। যখন রিভিশন করবো, তখন ফার্স্ট রিভিশন করতে হবে। ধরো হিস্ট্রি ডিভিশন দিলাম, যারা এইবারে সিজিএল দেবো তাদের ক্ষেত্রে বলছি এটা। আইবিসি, ভেদিক কালচার, বুদ্ধিজম, জৈনিজম, এই তিনটে চেষ্টা করো একদিনে রিভিশন করা। ঠিক আছে, এটা একটা দিন হয়ে গেল। সেকেন্ড ডেতে মহাজনপদ। ঠিক আছে, মরিয়ান এম্পায়ার। আর মরিয়ান এম্পায়ার পরবর্তীকালে যেসব কানভা, শুঙ্গা এসেছিল, তাদেরটা। ঠিক আছে, এটা একদিনে করলে এইভাবে তোমার করতে হবে, তিনটে করে টপিক একদিনে করে নিলে। বা তুমি এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে রিভিশন করতে পারো, বা তুমি চাইলে ডিসক্রিপটিভ পড়েও ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখেও করতে পারো। ওয়ান শট ভিডিও দেখে তুমি করতে পারো সাবজেক্ট রিভিশন। দেখবে পারমা টাইম বাই টাইম ওয়ান শট ভিডিও আপলোড করে, সেটা দেখে করতে পারো। রিভিশন ফর স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে রিভিশনও ভেরি ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে বলতে আমরা যেগুলো আগেই বললাম, যে ডান্স ফেস্টিভ্যাল, ঠিক আছে, মিউজিক, সেগুলো রিভিশন। স্পোর্টস, অ্যাওয়ার্ডস, ঠিক আছে, এই রিভিশন গুলো তুমি করতে পারো। আচ্ছা, মান্থলি রিভিশন ফর কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা করতে পারো। হ্যাঁ, মান্থলি পিডিএফ থেকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করবে। আর শর্ট নোট বা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে তুমি রিভিশনটাকে আরো ফাস্ট করতে পারো। চলে আসি নেক্সট স্লাইডে, মক টেস্ট স্ট্র্যাটেজি। আর বেশি নেই, সামান্যই স্লাইড পড়ে আছে, একটু ধৈর্য ধরে দেখে নাও। ফুল লেন্থ মক টেস্ট তোমাকে অ্যাটেন্ড করতে হবে। চাইলে তুমি ডেলিও করতে পারো, যাদের মক দেওয়ার প্রবণতা বেশি তারা চাইলে ডেলি মক টেস্ট অ্যাটেন্ড করতে পারো, বা উইকলি 3টে মক টেস্ট দাও, তাহলেই হবে। ডেলিও করতে পারো, উইকলি 3টে মক টেস্ট। সেকশনাল মক টেস্টটা বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ সেকশনাল মক টেস্ট দিলে তুমি পার্টিকুলার সাবজেক্টে যে উইকনেস, বা তোমার জিএতে, এক্ষেত্রে জিএতে যে উইকনেস, সেটা তুমি সহজেই কাটিয়ে উঠতে পারবে নাম্বার অ্যানালিসিসের মাধ্যমে। যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে মেনশন মার্ক করে রাখবে, দেখবে কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি ভুল হচ্ছে। রং অ্যান্সারকে ভালো করে দেখবে, স্যার যে সলিউশন দেওয়া আছে সেটা পড়ার চেষ্টা করবে। গেস ওয়ার্কটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবে। দেখো, নলেজ দিয়ে তুমি একটা সার্টেন লেভেল অব্দি যেতে পারবে। ঠিক আছে, নলেজ দিয়ে 25টা কোশ্চেনের মধ্যে যে লেভেলের এখন কোশ্চেন আছে, তুমি হার্ডলি 15টা কোশ্চেন তুমি যদি খুব ভালো করে পড়ে থাকো, ঠিক আছে, তাহলে তুমি অ্যাটেন্ড করতে পারবে 15টা কোশ্চেন, যদি খুব ভালো করে পড়ে থাকো। কিন্তু 15টা কোশ্চেনে কি তুমি হয়তো সিলেকশন পেয়ে যাবে, যদি বাকি 3টে সাবজেক্টে তোমার ভালো স্কোর থাকে। বাট 15টা কোশ্চেনের জন্য তোমার, ধরো তুমি মেন্সে, তুমি ধরো আইটিআই পোস্ট চেয়েছিলে মেন্স দিতে গিয়ে, বাট এই 15টা কোশ্চেন করার জন্য তুমি আইটিআই না পেয়ে হয়তো তুমি অন্য কোনো লেভেল 4 বা লেভেল 6 এর পোস্ট পেয়ে গেলে।
ঠিক আছে? এই জায়গায় তুমি যদি গেস ওয়ার্ক করে ব্রেভ ডিসিশন নিয়ে যদি আরো 4টে বা 5টা ধরো 20টা যদি অ্যাটেম্প করে সেখানে তুমি 18টা ঠিক করতে পারো, আর 15টা ধরো তুমি 14টা ঠিক করছো, বা 20টা 18টা বাদ দাও, 20টা তুমি 17টাও ঠিক করো, তাহলে এখানে ধরো 14টা ঠিক করছো, একটা ভুল করছো, তুমি 41 মার্কস পাবে। মেন্সের কথা বলছি, কারণ ইন্টু 14 ইন্টু 3 42, আর একটা রং করার জন্য -1। আর এখানে যদি 17টা ঠিক করো তাহলে তোমার কত আসবে? 51 - 3 48। দেখো 7 মার্কসের ডিফারেন্স আসছে, 7 মার্কসের ডিফারেন্স আছে। এটা তোমাকে র্যাঙ্ক বহুত ইমপ্রুভ করবে, তাই তোমাকে গেস ওয়ার্ক বিশেষ করে বেঞ্চে করতেই হবে। গেস ওয়ার্কটা কিভাবে করবে? আন্দাজে 3 মারবো না। পারমার এসএসসি এর নিত্য সিরিজ বলে একটা সিরিজ লঞ্চ করেছিল গতবার, সিরিজের আগে 2000, তার আগেও করেছে, 2023 থেকেই করছে। এই নিত্য সিরিজটা ভালো করে দেখবে, দেখবে কি করে কোশ্চেন না জেনেও অপশন এলিমিনেশনের মাধ্যমে, অপশন এলিমিনেশনের মাধ্যমে কোশ্চেনের অ্যান্সার বার করা যায়। বুঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট অপশন এলিমিনেশন করা, বিশেষ করে মেন্স। আচ্ছা, উইক সাবজেক্টকে ট্র্যাক করবে যে কোন সাবজেক্টে তোমার উইক আছে। তোমাকে কোথাও পিএইচডি করতে হবে না, ঠিক আছে? তুমি চেষ্টা করবে একটা, দেখো 7-8টা সাবজেক্ট রয়েছে জিএতে, সব সাবজেক্ট স্ট্রং হওয়া সম্ভব না। তুমি চেষ্টা করবে কোর সাবজেক্ট গুলো, যে 4টে কোর সাবজেক্ট রয়েছে তার মধ্যে অ্যাটলিস্ট 3টে যেন ভালো করে ভালো স্ট্রং থাকে, কারণ ম্যাক্সিমাম মার্ক কোশ্চেন এখান থেকেই আসে। চেষ্টা করবে যে কোর সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর ইকোনমিক্স, তার মধ্যে 4টে সাবজেক্টের মধ্যে 3টে যাতে আমার স্ট্রং থাকে, ঠিক আছে? আর বাকি সায়েন্সে যেহেতু ওয়েটে যখন কম থাকে একটু টুকটাক জানলেই পারা যাবে। এমন না যে খুব আহামরি কিছু কোশ্চেন দেয়, গ্রাজুয়েশন লেভেলের কোশ্চেন দেয় তেমন না, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা কমন মিস্টেক্স টু অ্যাভয়েড। রিভিশন যদি তুমি ইগনোর করো তাহলে তুমি সব থেকে বড় বিপদে পড়বে, কারণ জিএ এমনই জিনিস, একবার পড়ে যে তোমার মনে থেকে যাবে তা না, পড়বে ভুলবে, পড়বে ভুলবে, তোমাকে বারবার সেটা পড়তে হবে। বেশি সোর্স দেখতে যাবে না, কোন স্যার ভালো কোন স্যার খারাপ দেখার দরকার নেই, সব স্যারই ভালো, ঠিক আছে? তোমাকে দেখতে হবে তোমার জন্য কে ভালো, ঠিক আছে? তোমার ধরো পারমার থেকে তুমি বুঝতে পারছো তো পারমার পড়ো, নাহলে আরো অনেক টিচার আছে, পার্ট টাইম ক্লাসেস আছে, তার থেকে দেখতে পারো। বা আরো আরেকটা আছে বরুণ অবস্থি আছে স্যার, যিনি আগে সিলেকশন ওয়েতে পড়াচ্ছিলেন, মাঝখানে এখন কোথায় পড়াচ্ছেন জানি না। বা আরো টিচার আছে, তাদের থেকে তুমি দেখতে পারো, যার থেকে তুমি ভালো বুঝতে পারবে। বা তুমি যদি মনে করো যে নিজে পড়ে নিজেই বুঝবো সব, সেটাও করতে পারো বই থেকে পড়ে। এমসিকিউ বা পিআইকিউ প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট, মিস করা যাবে না। শুধুমাত্র মনে রেখে হবে না, বুঝে পড়তে হবে, তবেই পড়ার ইন্টারেস্টটা থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স খবরদার স্কিপ করতে যাবে না, যে কারেন্ট অ্যাফেয়ার্স তো কম আছে তাহলে পড়বো না। মেন্সে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, বোঝা গেছে? তো ওটা তোমাকে খুব ভালো করে করতে হবে। চলে আসছে আমরা নেক্সট স্লাইড। আর বোধহয় কটা স্লাইড আছে? দুটো স্লাইড আছে। হ্যাঁ, দুটো থ্যাংক ইউ স্লাইড, দুটো স্লাইড আছে। এক্সাম হল স্ট্র্যাটেজি, যেটা আর কি তোমার লাইফ করে দেবে বা লাইফ ধ্বংস করে দেবে সেটা। ইজিয়েস্ট কোশ্চেনকে প্রথমে অ্যাটেন্ড করো। 25টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 8 থেকে 10টা কোশ্চেন ইজিয়ার সাইড বা তার বেশিও থাকবে। আমি ধরে নিচ্ছি 8 থেকে 12টা কোশ্চেন ইজিয়ার সাইড, 5 থেকে 6টা কোশ্চেন থাকবে মডারেট, আর রেস্ট তোমার 12, 5, 16, বা 5 থেকে 6টা না, 6টা থেকে 8টাই ধরো মডারেট, আর বাকি রেস্ট থাকবে হার্ড। আগে ইজিয়ার কোশ্চেন গুলো অ্যাটেন্ড করো, করে বেরিয়ে যাও। ব্লাইন্ড গেস ছাড়ো, ব্লাইন্ড গেস করার কোনো দরকার নেই। প্রথম গোতে, ফার্স্ট গোতে তুমি এখন 15 মিনিট টাইম পাবে সেকশনালে, ঠিক আছে? সেকশনালে 15 মিনিট টাইম পাবে জি এর জন্য। চেষ্টা করো প্রথম 5 মিনিটে ইজি কোশ্চেন গুলো সলভ করে অন্তত পক্ষে 12 থেকে 13টা কোশ্চেন প্রথম 5 মিনিটে করে রাখার, ঠিক আছে? টাইমটাকে ভেরি কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। তারপরে যে বাকি 10 মিনিট থাকবে, সেই 10 মিনিটে যে হার্ড কোশ্চেন 12টা রয়েছে সেটা নিয়ে ভাববো। প্রচুর টাইম 10 মিনিটে 12টা কোশ্চেন ভাবার জন্য। এবার দেখো এই জায়গাটা আমি কি লিখেছি, ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে? After attempting easy and moderate questions, now go for the questions which are not usual to you. মানে যেটা তুমি পড়োনি বা জানো না। Read them carefully and apply your presence of mind from the language of questions and options. Try to eliminate options. কোশ্চেন যখন তোমার কাছে দেওয়া থাকবে, যেটা তোমার আননোন কোশ্চেন, কোশ্চেনটা তুমি যদি ভালো করে পড়ো আর নিজের বেসিক সেন্স কাজে লাগাও, দেখবে তুমি ওখান থেকে 4টে অপশন দেওয়া থাকে তো, 1, 2, 3, 4, এবার দুটো অপশন তুমি এলিমিনেট করতে পারছো। তাহলে বাকি 1 আর 3 পড়ে রইলো, এখানে তুমি একটা গেস নিতে পারো, ঠিক আছে? বা
তুমি 1 2 3 4 এর মধ্যে একটা অপশন এলিমিনেট করতে পারো, 1 2 3 তিনটে অপশন এলিমিনেট করে রয়েছে, তার মধ্যে থেকেও তুমি গেস নিতে পারো, কারণ এখানেও তোমার 1/3 চান্স থাকছে এটাকে রাইট হওয়ার, আর এখানে তো 50% চান্স থাকছে। তো সুতরাং তিনটে অপশন বা দুটো অপশনে গেস নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা পড়ে তোমাকে ভালো করে বুঝতে হবে। এর জন্যই আমি বলেছিলাম পারমারের নিত্য সিরিজ, এসএসসি পারমার নিত্য সিরিজটা ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে প্রিলিমসের আগেও মেন্সের আগেও, ঠিক আছে। স্টেটমেন্ট বেস কোশ্চেন থাকলেও নিত্য সিরিজ খুবই হেল্প করে স্টেটমেন্ট বেস কোশ্চেনকে ট্যাকেল করার জন্য। আর পরীক্ষা হলে যতটা পারবে ঠান্ডা মাথায় কনফিডেন্ট থেকে কোশ্চেন গুলো করার, যে তুমি ফার্স্টে একটা অপশন টিক করলে, যেটা বেশিরভাগ ক্যান্ডিডেট করে থাকে, ফার্স্টে একটা অপশন টিক করলে ডাউটে, পরের বার সেকেন্ড করতে এসে এইটাকে তুমি মুছে দিয়ে তুমি আরেকটা অপশন টিক করলে, বাড়ি এসে দেখছো যে না এটাই ঠিক হতো, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ঠান্ডা মাথায় সাধারণত আমরা ফার্স্ট ইনস্ট্যান্সে যেটা আমাদের ঠিক মনে হয় সাধারণত ওটাই ঠিক হয়, বেশি ম্যাক্সিমাম চান্সেস 70% চান্সেসে আমাদের যখন দুটো অপশনে ডাউট থাকে ফার্স্ট ইনস্ট্যান্সে যেটা ঠিক মনে হয় আমাদের সেটাই ঠিক থাকে। চেষ্টা করো সেটাকে খুব একটা চেঞ্জ না করার, 30% ভুল হতেও পারে, কিন্তু ফার্স্ট ইনস্ট্যান্সে 70% মতো চান্স থাকে যে আমরা যেটা প্রথম দফায় ভেবেছি সেটাই হয়তো ঠিক করতে পারবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ঠান্ডা মাথায় করতে হবে। লাস্ট স্লাইড, ফাইনাল টিপস, কনসিস্টেন্ট হতে হবে পড়াশোনায়, কনসিস্টেন্সি সবকিছুকে ট্যাকেল করতে পারে, ঠিক আছে। লং আওয়ার স্টাডির পিছনে তোমাকে দিতেই হবে, তবেই তুমি চাকরি পাবে। মনে রাখবে 28 লাখ প্রতিভা সিজিএল এ ফর্ম ফিল আপ করে, পরীক্ষা দেয় 12 থেকে 13 লাখ, চাকরি পায় অ্যাপ্রক্স 10,000 থেকে 15,000। তার মানে তোমাকে 12 থেকে 13 লাখের মধ্যে 10 থেকে 15,000 এর মধ্যে কিন্তু আসতে হবে, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। রিভিশন ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য লিখেছি রিভিশন ইজ দ্য রিয়েল কি। লেথার্জিক হলে হবে না পড়াশোনা, যে আজকে পড়লাম, হুম, কালকে পড়তে ইচ্ছা করছে না, এই জিনিস করলে হবে না, রোজ পড়তে হবে। টপিক সেট করে টার্গেট করো, টপিক ওয়াইজ টার্গেট সেট করো, ঠিক আছে। টপিক ওয়াইজ টার্গেট, যেটা আমি আগে বললাম যে ডেলি দুটো করে জিএ, ঠিক আছে। আর বাকি সাবজেক্টের ক্ষেত্রে টপিক সেট করে নাও যে আজকে এই টপিকটা পড়বো, বা একটা মক দেবো বা সেকশনাল দেবো, সেই টপিক সেট করে পড়ো, আওয়ার সেট করে পড়ার দরকার নেই। ডেইলি প্র্যাকটিস করতে হবে ম্যাক্সিমাম রিটেনশন জন্য, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি রিমেম্বার জিনিসগুলো হবে, ঠিক আছে। আর লাস্ট, বেস্ট অফ লাক ফর সিজিএল 2026। ডিসিপ্লিন থেকে পড়াশোনা করো, নিজের প্রসেসকে ট্রাস্ট করো, অবশ্যই ইউ উইল গেট সাকসেস, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য, যারা যারা লাস্ট অব্দি ছিল। পরের ভিডিওতে আমাদের দেখা হবে, পরের ভিডিও আমরা সিএ স্ট্র্যাটেজি নিয়ে রাখবো, এন্ড করলাম।